যুক্তরাজ্যে লেবার পার্টি নিরঙ্কুশ বিজয়, জয়রথে রোশনারা, টিউলিপ, আফসানা ও রূপা। পরবর্তী প্রধানমন্ত্রী বামপন্থী স্টারমার। মাওয়ায় সাতসাজরা পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 4:30 সুধী সমাবেশ। 3 জন এখানে এর মধ্যে ঘটনাস্থলে মারা যায়, আর 4 জনকে আমরা হাসপাতালে প্রেরণ করি। ফের সড়কে মৃত্যুর মিছিল। দিনাজপুর ও পাবনায় দুর্ঘটনায় নিহত অন্তত 10, আহত 30, প্রাণহানি বাড়ার শঙ্কা। গাজীপুরে মতিউরের শত কোটি টাকা সম্পদ, স্ত্রী সন্তানদের নামে কিনেছেন কয়েকশো বিঘা জমি, গড়ে তুলেছেন বিলাসবহুল রিসোর্ট। এবং ঘোষণা দিয়েও গ্রাহকের পাওনা ফেরত দিচ্ছেন এই ভ্যালি। রাসেলের কৌশলে হতাশায় ভুগছেন অনেকে, ঘটেছে আত্মহত্যার ঘটনাও। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। শুরুতেই যুক্তরাজ্যে নির্বাচনের খবর। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে হাউস অব কমন্সের 650 আসনের মধ্যে 410 আসন নিয়ে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। এর মধ্য দিয়ে 14 বছর পর কনজারভেটিভ পার্টিকে হটিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন দলটি। এই জয়ের মধ্যে দিয়ে যুক্তরাজ্যের পরিবর্তনের সূচনা বলে মন্তব্য করেছেন স্টারমার। পরাজয় স্বীকার করে নিয়ে লেবার পার্টিকে শুভেচ্ছা জানিয়েছেন কনজারভেটিভ নেতা ঋষি সুনাক। লুৎফুর কবিরের রিপোর্টে বিস্তারিত। জয়টা ছিল প্রত্যাশিত। বুথ ফেরতের জরিপের সঙ্গেও মিলে গেল যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ফল। কনজারভেটিভ পার্টিকে ভোটের মধ্য দিয়ে হারানোর পর সমর্থকদের সামনে আসেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। করতালি দিয়ে তাকে শুভেচ্ছা জানান সমর্থকরা। ভোটের লড়াইয়ে পাশে থাকার জন্য দেশের মানুষকে ধন্যবাদ জানান তিনি। এই জয় আমার একার নয়, এই জয় আপনাদের। আজকের বিজয়ের জন্য আপনারা লড়াই করেছেন এবং সেই প্রত্যাশিত ফল আমাদের কাছে এসেছে। এখান থেকেই পরিবর্তনের শুরু হলো। দেশের সেবায় আমরা প্রস্তুত। যুক্তরাজ্যে টানা 14 বছর পর ক্ষমতায় থেকে ছিটকে গেল কনজারভেটিভ পার্টি। এই পরাজয়ে বিদায় নিতে হবে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে। পরাজয় মেনে নিয়ে লেবার পার্টির নেতা স্টারমারকে ধন্যবাদ জানান তিনি। রিটার্নিং কর্মকর্তা সহ যারা ভোটের সঙ্গে ছিলেন, প্রথমেই তাদের ধন্যবাদ জানাই। আমার বিরোধীদেরও অভিনন্দন জানাই। দুর্দান্ত প্রচারণের মাধ্যমে তারা জয়লাভ করেছে। লেবার পার্টির নেতা স্টারমারকে তার বিজয়ের জন্য অভিনন্দন জানাতে আমি ফোন করেছি। এই ফলাফলের মধ্যে দিয়ে ক্ষমতার হাতবদল হচ্ছে শান্তিপূর্ণ ও শৃঙ্খলভাবে। ব্রিটিশ জনগণ যে রায় দিয়েছে তা থেকে অনেক কিছুই শেখার আছে। 650টির মধ্যে 4 শতাধিক আসনে জয় পেয়েছে লেবার পার্টি, যেখানে ভরাডুবি ব্রিটেনের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টির। এবারের সাধারণ নির্বাচনে সব মিলিয়ে অংশ নিয়েছে প্রায় 98টি রাজনৈতিক দল, যেখানে 30 জনের বেশি বাংলাদেশি প্রার্থী অংশ নেন। রেকর্ড ভেঙে এবার 4515 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নামেন। 317টি আসনে স্বতন্ত্র প্রার্থী 459 জন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। ব্রিটেনের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের এবারও জয় জয়কার। যে জয়ের অর্থে আছেন আলোচিত রাজনীতিক ও বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিক। এবার হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে হারান শেখ রেহানার মেয়ে। লেবার পার্টি থেকে টানা 4র্থবারের মতো এমপি নির্বাচিত হলেন তিনি। লুৎফুর কবিরের আরও একটি রিপোর্ট। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এবার বিরোধী দল লেবার পার্টির জয় জয়কার। পার্লামেন্ট নির্বাচনে দলটি থেকে এবার লড়েছেন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি সহ লেবার পার্টির সমর্থকরা। প্রতিক্রিয়ায় টিউলিপ বলেন, হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের প্রতিনিধিত্ব করা তার জন্য সম্মানের। বাংলাদেশের স্থানীয় সময় শুক্রবার সকালে দেশটির পার্লামেন্টের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ হয়। হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনে 23,432 ভোট পেয়ে 4র্থবার সংসদ সদস্য নির্বাচিত হলেন টিউলিপ, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডন উইলিয়ামস পেয়েছেন মাত্র 8,462 ভোট। শেখ রেহানার মেয়ে টিউলিপের কাছে ডন উইলিয়ামসের ভরাডুবি হবে আগেই ধারণা করা হচ্ছিল। টিউলিপ বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার জ্যেষ্ঠ মেয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স, পলিসি ও গভর্নমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন টিউলিপ।
মাত্র 16 বছর বয়সেই লেবার পার্টির সদস্য হয়ে মূলধারার রাজনীতিতে জড়ান তিনি। ধারণা করা হচ্ছে এবার মন্ত্রিত্ব পেতে পারেন এই গুণী রাজনীতিক। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এবার বাজিমাত করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত রোশনারা আফসানা এবং রূপ হক। নির্বাচনে পপুলার অ্যান্ড লাইমহাউস আসন থেকে দ্বিতীয়বার বাজিমাত করেছেন আফসানা। প্রতিদ্বন্দ্বীকে এই আসন থেকে হারিয়েছেন 12,000 ভোটের ব্যবধানে। নিকটতম প্রতিদ্বন্দ্বী গ্রিন পার্টির নাটালি পেয়েছেন 5,975 ভোট। অন্যদিকে লেবার পার্টির হয়ে জিতেছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। প্রতিপক্ষকে হারিয়েছেন বিপুল ভোটে। এদিকে টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে টানা পঞ্চমবারের মতো জয়লাভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত রোশনারা আলী। ভোটে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবি। যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কিয়ার স্টারমার। গেল বৃহস্পতিবার দেশটির পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিজয়ী হন তিনি। লেবার পার্টির এই জনপ্রিয় নেতাকে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। আরও জানাচ্ছেন রজনী রহমান। ভোটের মাঠে সারা জাগানো সাফল্যের নায়ক লেবার নেতা কিয়ার স্টারমার, যার কাঁধে উঠছে যুক্তরাজ্যের শাসনভার। স্টারমারের জন্ম 1962 সালের 2 সেপ্টেম্বর লন্ডনে এক বামপন্থী শ্রমিক পরিবারে। বাবা ছিলেন কারখানার শ্রমিক এবং মা নার্স। ছিলেন যুক্তরাজ্যের পাবলিক প্রসিকিউশন দপ্তরের পরিচালক। রাজনীতির মাঠে সারা ফেলায় স্টারমার একজন দক্ষ ফুটবলারও। ক্লাব ফুটবলে আর্সেনালের ভক্ত। লেখাপড়া লিডস ইউনিভার্সিটিতে, পরে অক্সফোর্ড থেকে পড়াশোনা করেন আইন বিষয়ে। 61 বছর বয়সী এই নেতা পেশায় ছিলেন মানবাধিকার আইনজীবী। ফৌজদারি বিচার প্রক্রিয়ায় অবদান রাখায় নাইট উপাধি পান স্টারমার। খুব অল্প বয়স থেকে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কিয়ার স্টারমার। মাত্র 16 বছর বয়সে তিনি যোগ দেন লেবার পার্টি ইয়াং সোশ্যালিস্ট দলে। কিছু সময়ের জন্য তিনি উগ্র বামপন্থী একটি পত্রিকার সম্পাদনাও করেছিলেন। 2020 সালের এপ্রিলে দায়িত্ব নেন লেবার নেতা হিসেবে। মাত্র 4 বছরের মাথায় লেবারদের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছেন তিনি। অবশ্য বিশ্লেষকরা বলছেন অভিবাসন ইস্যুতে তার মনোভাবের কারণে সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর স্টারমারকে ডাউনিং স্ট্রিটে আরও কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে। সমর্থকদের চোখে স্টারমার একজন বাস্তববাদী মানুষ, ভরসা করার মতো রাজনীতিবিদ। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি। পদ্মা সেতু নির্মাণ প্রকল্প সমাপনী অনুষ্ঠান ঘিরে সাজ রব। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে উত্তর থানা সংলগ্ন মাঠে সুধী সমাবেশে যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল 4:30টায় বক্তব্য রাখবেন সরকার প্রধান। প্রকল্প সম্পন্ন হওয়ায় পদ্মা সেতু পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে এলো। জয় যাদবের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। প্রমত্তা পদ্মার বুকে 2 বছর আগে দৃশ্যমান হয় 6.15 কিলোমিটারের স্বপ্নের এই সেতু। 23 বছর আগে যার ভিত্তি স্থাপন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া লৌহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে। এর মধ্য দিয়ে খুলে যায় দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার সঙ্গে রাজধানী ঢাকা সহ দেশের অপরাপর অংশের জন্য সংযোগ, যোগাযোগ ও সম্ভাবনার দুয়ার। 2022 সালের 25 জুন সেতু উদ্বোধনের পর গেল বছরের 10 অক্টোবর পদ্মা সেতু দিয়ে চালু হয় রেলপথ। বাকি ছিল নদী শাসন সহ কারিগরি কিছু কাজ। এরই মধ্যে প্রকল্পের বাকি কাজগুলো সম্পন্ন হয়েছে। শুক্রবার পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষের সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেতুর উত্তর থানা সংলগ্ন মাঠে, যাতে অংশ নেবেন 1,500 অতিথি। সুধী সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সাজ রব মাওয়ায়। এই নদীতে কাজ করা একটা বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার। এই নদী খরস্রোতা নদী, এই নদীতে স্কাওয়ার হয়ে যায়, ভাঙ্গন হয়। এখানে কাজ করা নদীর নিচে যে মাটি আছে সেগুলো ধরেন ওই যমুনার মতো এত ভালো মাটি না। তো এইসব চ্যালেঞ্জ প্লাস কোভিড আসছে আমাদের। আমরা এই ঝড় ঝন্ডা কোভিড
এবং এই সবসময় আমাদের 24 ঘন্টা কাজ হয়েছে, কোনো একদিনের জন্য আমাদের কাজ বন্ধ হয়নি। আমরা চেষ্টা করেছি কাজ যেন কোনোদিন বন্ধ না থাকে, সেভাবে সাকসেসফুল। এই সেতুটি উদ্বোধন হয়েছে 2 বছর আগে। এই প্রকল্পটি সমাপ্ত হয়েছে 30 জুন 2024 তারিখে। 2 বছরের ডিফেক্ট লায়াবিলিটিস কাজ ছিল, তারপর হচ্ছে নদী শাসনের কিছু কাজ ছিল। আমরা মূল সেতুটাকে ওপেন করে দিয়েছিলাম, তারপরে রেলের ট্র্যাক যেটা ছিল সেগুলো কাজ ছিল, ওগুলো 2 বছরের মধ্যে ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড সহ আমরা এর মধ্যে সব কাজ শেষ করেছি। সুধী সমাবেশ শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেবেন শেখ হাসিনা। সেখানে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে। নাফিয়া ফারজানা, নিউজ ডেস্ক, দেশ টিভি। পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল 4:30টায় পদ্মা সেতুর উত্তর থানা সংলগ্ন মাঠে সুধীর সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে আছেন সহকর্মী জয় যাদব। জয় যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। জয়, আপনি যেমনটি বলেছিলেন এর আগে, এখন আপনি জানাবেন সুধীর সমাবেশ ঘিরে কি অবস্থা দেখছেন? লিনিয়া, আর মাত্র 2 ঘন্টার অপেক্ষা। এই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় যেই প্রকল্প সরকারি অর্থায়নে হয়েছে সেটি কিন্তু পদ্মা সেতু, এবং সেই পদ্মা সেতু পুরো প্রকল্পটির সমাপনী কাজের যেই সমাপনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মঞ্চের সমাবেশ স্থলে আমরা উপস্থিত আছি এই মুহূর্তে। এবং আপনাকে যদি আমরা মঞ্চটি দেখাই, আপনি দেখবেন যে এখানে 5টি চেয়ার রাখা আছে, এবং এর মধ্যে একজন অবশ্যই প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে মঞ্চে চেয়ার আছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, থাকবেন মন্ত্রী পরিষদ সচিব, এই প্রকল্পের পিডি এবং সেতু বিভাগের সচিব। এবং আমি যদি আপনাকে অনুষ্ঠানের স্কেজুয়ালটা জানিয়ে রাখি যে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে উপস্থিত হওয়ার পর একটি 15 মিনিটের একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, যেটি শিল্পকলা একাডেমি মুন্সিগঞ্জের যারা আছেন তারা এটি পরিবেশনা করবেন। এবং তারপর এখানে বক্তব্য রাখবেন 3 জন। প্রথমেই মন্ত্রী পরিষদ সচিব, তারপর সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, এবং অবশ্যই সবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন। এবং এরই মধ্যে কিন্তু সমাবেশ স্থলে একে একে যারা ওই নির্ধারিত অতিথি আছেন, আপনি জানেন যে এটি একটি সুধী সমাবেশ, এবং সুধী সমাবেশে এখানে যেহেতু এটি একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু এখানে এই যেই অভ্যর্থনা কার্ড বা দাওয়াত কার্ড করা হয়েছে, সেই কার্ড অনুযায়ী কিন্তু নির্ধারিত সংখ্যক যেই আপনার দর্শক বা যারা উপস্থিত থাকবেন তারা কিন্তু এরই মধ্যে এসে উপস্থিত হচ্ছেন একে একে করে। আমরা যদি প্রথম দিকে দেখি, মোটামুটি প্রথম 2-3টি শাড়ি কিন্তু এরই মধ্যে পূর্ণ হয়ে গেছে, এবং অন্যান্য শাড়িগুলো একে একে আপনার পূর্ণ হতে যাচ্ছে। বাইরে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে দুপুরের পর থেকে মাওয়া প্রান্তে। তো এখন পর্যন্ত অনেকেই অপেক্ষা করছেন নিরাপত্তা বেষ্টনী তারা চেক হওয়ার পর তারা ভিতরে প্রবেশ করবেন। তো এখন পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি যে যারা মন্ত্রী পরিষদ বিভাগে মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য এসেছেন বেশ কয়েকজন সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বেশ কয়েকজন নেতাও এসেছেন সাংস্কৃতিক কর্মীরা, বিশিষ্ট সাংবাদিক সহ এখানে মুন্সিগঞ্জের যারা বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন তারাও এসেছেন পদ্মার ওপার থেকে, শরীয়তপুর মাদারীপুর থেকেও এই যারা দাওয়াত প্রাপ্ত হয়েছেন তারাও এসেছেন। তো সার্বিক যে বিষয়টি এখন পর্যন্ত কিন্তু এখানে এই পুরোপুরি প্রস্তুত, এই মঞ্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের অপেক্ষা। আপনাকে যদি একটি বিষয় জানিয়ে রাখি, একটি তথ্য যদি জানিয়ে রাখি, এই পদ্মা সেতু কিন্তু আমাদের বাংলাদেশের ইতিহাসে একটি সর্ববৃহৎ প্রকল্প, এবং এটি কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নে এই সেতুটি হয়েছে, যা আমাদের জন্য একটি গর্বের বিষয়। এবং এই সেতু দিয়ে কিন্তু এখন পর্যন্ত 1700 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, এবং এই সেতুটি দিয়ে আপনার যেই খরচ হয়েছে সেই সেতু কর্তৃপক্ষ ধারণা করছে যে আগামী 9.5 বছরের মধ্যেই এই সেতুর খরচ উঠে যাবে। এবং সার্বিক বিষয়গুলি তো আমরা যদি বলতে চাই, আমরা এইখানে যেই পরিস্থিতিটি এখন বিরাজ করছে যে এই পদ্মা সেতুর যেই সার্বিক যেই রক্ষণাবেক্ষণ দেখভালের জন্য যেই এখন এটি সেতু বিভাগের কাছে ন্যস্ত করা হবে, এবং আপনাকে আমি আগেই বলেছিলাম এটি কিন্তু এখন সরকারি মালিকানাধীন যে কোম্পানি হবে, সেই কোম্পানির মাধ্যমে কিন্তু এই পদ্মা সেতুটি পরিচালনা হবে। লিনিয়া, জয়, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সুধীর সমাবেশ ঘিরে যে আয়োজন চলছে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জয়।
দিনাজপুরে বাস ও 2টি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ গেছে অন্তত 5 জনের। এতে আহত হয়েছে আরও 28 জন। ভোর 5:30টার দিকে দিনাজপুরের 5 বাড়ি এলাকায় নাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা 2টি ট্রাকের সংঘর্ষে হতাহত হয় তারা। এদিকে পাবনা ঈশ্বরদী দাসুরিয়ায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু হয়েছে 5 জনের। সহকর্মীদের তথ্যচিত্রে সালমা জাহানের রিপোর্ট। দুমড়ে মুচড়ে যাওয়া বাস ট্রাকের এই দৃশ্যই বলে দিচ্ছে কতটা ভয়াবহ এই দুর্ঘটনা। মুহূর্তেই সড়কে ঝরে গেল তাজা 5টি প্রাণ। ভোরের আলো ফুটতে না ফুটতেই ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের যাত্রীবাহী বাস ও দিনাজপুর থেকে ফুলবাড়ির দিকে যাওয়া আম বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। শুক্রবার ভোর 6টায় দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের 5 বাড়ি বাজার সসরা চক্রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে প্রাণ হারান 2 জন, আহত হন অন্তত 28 জন। নাবিল গাড়ি আর একটা সামনে আমের গাড়ি, দুজনে কোচিং করার সঙ্গে পিছনে একটা 10 চাকার গাড়ি ছিল। ওই 10 চাকার কারণেই দুজনের দুর্ঘটনা হয়েছে। নাবিল গাড়ি 5 জন মারা গেছে, করে হাসপাতাল পাঠিয়ে দেওয়া হয়েছে। কারো ব্যান্ডেজ সমস্যাটা বাঁধি দিবে এলো, কাপড় চোপড় আমি রক্ত বাইরেছে এখানে বাঁধি দিলাম, বাঁধি দেওয়ার পর পানি টানি মুখ ধুয়ে দিলাম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিস। পরে আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরও 3 জনের। আহত 28 জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দিনাজপুর থেকে আম বোঝাই ট্রাক আর হচ্ছে ঢাকা থেকে নাবিল বাস মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনাস্থলে 2 জন মারা যায় আর চিকিৎসাধীন অবস্থায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজে 3 জন মারা যায় এবং আরও যারা যাত্রী অসুস্থ আছে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, চিকিৎসাধীন অবস্থা আছে। এদিকে পাবনার ঈশ্বরদী দাসুরিয়ায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছে 5 জন। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে পাবনা রাজশাহী মহাসড়কে দাসুরিয়া সুগার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানায়, ঈশ্বরদী থেকে প্রাইভেট কারটি পাবনা শহরে আসার পথে দাসুরিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। জরুরি পার্টিকে এখানে ঘটনাস্থলে তাড়াতাড়ি পাঠাই। আমার জরুরি পার্টি এখানে আসার পরে আমাদের এখানকার স্থানীয় জনগণের সহায়তায় আমরা এখানে একটা প্রাইভেট কার দুমড়ে মুচড়ে গেছে, ওখান থেকে প্রায় আমরা 7 জনকে উদ্ধার করি। 7 জনকে উদ্ধার করা অবস্থায় 3 জন এখানে এর মধ্যেই ঘটনাস্থলে মারা যায় আর 4 জনকে আমরা হাসপাতালে প্রেরণ করি। গুরুতর আহত অবস্থায় 4 জনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও 2 জন মারা যায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ দুপুরে আরো থাকছে। কাঁচা লঙ্কা 300 ছুঁই, সব ধরনের সবজি সহ নিত্য পণ্যের দাম আকাশ ছোঁয়া, নাভিশ্বাস ক্রেতার। এক ছাগলে বের করে দিল মতিউর রহমানের শত কোটি টাকার সম্পদের তথ্য। রাজস্ব কর্মকর্তার পরিচয়ে স্বামী স্ত্রী মিলে গড়ে তোলেন স্বর্গরাজ্য। গাজীপুরেই মিলল মতিউর পরিবারের কয়েকশো বিঘা জমির তথ্য। একই সাথে গড়ে তুলেছেন বিলাসবহুল রিসোর্টও। অভিযোগ আছে রিসোর্টের ছোট ছোট কটেজে চলে অনৈতিক কাজ। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। ছেলের বিলাসী জীবনযাপনের সূত্র ধরে থলের বিড়াল বেরিয়ে আসে সাবেক এনবিআর সদস্য মতিউর রহমানের। বেরিয়ে আসে শত শত বিঘা জমি, রিসোর্ট, নামে বেনামে দেশে বিদেশে বিপুল পরিমাণ সম্পত্তি সহ কয়েকশো কোটি টাকার সম্পদের তথ্য। তার প্রথম স্ত্রী ও সন্তানদের নামে পাওয়া গেছে গাজীপুরে কয়েকশো বিঘা জমির তথ্য। এর বেশিরভাগই পুবাইল থানার খিলগাঁও মৌজায়। এই মৌজায় মতিউরের নামে 41.4% জমির নাম জারি করা হয়েছে, আর লাইলা কানিজ লাকির নামে 14.5% জমি খারিজ করা হয়। খিলগাঁও মৌজাতে মতিউর লাকি দম্পতির ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের নামে প্রায় 104% জমির নামজারি ও জমাভাগ করা হয়েছে, আর মেয়ে ফারজানা রহমান ইপসিতার নামে রয়েছে 30% জমি। এই 4 জনের যৌথ নামে 48.77% এবং প্রথম স্ত্রী ও অর্ণবের নামে আরও 45% জমি নামজারি ও জমাভাগ করা হয়েছে। এছাড়া লাইলার নামে বেনামে গাজীপুরে 5 কাঠা, বাহাদুরপুরে 27%, মেঘদুবিতে 6.60% এবং ধোপাপাড়ায় 17% জমির তথ্য পাওয়া গেছে। তার সম্পদের তালিকায় পাওয়া যায় গাজীপুরের আপন ভবন, পিকনিক অ্যান্ড শুটিং স্পট। 100 টাকা মূল্যের টিকিট কেটে প্রবেশ করতে হয় রিসোর্টটিতে। ভেতরে রয়েছে বিভিন্ন রাইড সহ অসংখ্য স্থাপনা, রয়েছে 28টি কটেজ। এক রাতের জন্য প্রতিটি কটেজে ভাড়া 7,000 টাকা। একান্ত সময় কাটানোর জন্য পারফেক্ট এই রিসোর্টটি। 60 বিঘা জমির ওপর গড়ে তোলা রিসোর্টটিতে 35 বিঘার মালিক মতিউর ও লাইলা কানিজ লাকির। যদিও দায়িত্বরত কেউই এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
স্থানীয়রা জানান রিসোর্টটি পরিচালনা করেন লাইলা কানিজ লাকি। ৩৫ বিঘার সাথে স্থানীয়দের কাছ থেকে আরও জমি বার্ষিক ভাড়া ভিত্তিতে গড়ে তোলা হয় আপন ভবন। মাঝে মাঝে যাতায়াত করেন মতিউর লাকি। এমনি মোটামুটি সময় তো তারা আসে, আইসা তার একটা প্রজেক্ট করছে, তার একটা এত লোক খাটায় দেখবে না, তার প্রজেক্টটা ঘুরে একটু দেখবে তো অবশ্যই। আমরা ভাড়া নিই আবার কাছ থেকে, হ্যাঁ রাগিয়াপা থেকে। এটা চালায় লাইলা কানিজ আর একটা ওদের মনে হয় কোম্পানি আছে ওরা। অভিযোগ ওঠে রিসোর্টটি বানানোর সময় অনেকের কাছ থেকে জোর করে দখল নেওয়া হয় জমি। একটি ছাগলকাণ্ডে একে একে বেরিয়ে আসে মতিউরের মতো একজন রাজস্ব কর্মকর্তার শত শত কোটি টাকার সম্পদের চিত্র। তেমনভাবে যুক্ত হলো আপন ভুবন নামে এই রিসোর্টটিও। অথচ আইনের ফাঁকফোকরে এখনও অধরায় রয়ে গেছে সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর ও তার স্ত্রী লাইলা কানিজ লাকি। সাদাত নিশাদ, দেশ টিভি, গাজীপুর। টাকা ফেরতে নানা আশার বাণী শুনিয়ে কৌশলে ব্যবসা পরিচালনা করছে ই-ভ্যালি। উল্টো টাকা ফেরত দেওয়ার পথ থেকে সরে গেছে প্রতিষ্ঠানটি। বন্ধ ভোক্তা অধিকারে দায়েরকৃত অভিযোগগুলোর দেনা শোধ কার্যক্রম। ফলে হতাশে ভুগছেন অনেকে, কেউ কেউ বেছে নিচ্ছে আত্মহত্যার পথ। সাদাত নিশাদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। সম্ভাবনাময় সন্তানকে হারানোর আর্তনাদ। মাত্র 2 বছর আগেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন ইরফান আহমেদ সামি। মানসিকভাবে ভেঙে পড়ে শেষমেশ আত্মাহুতির পথ বেছে নেন ওই শিক্ষার্থী। তার আত্মহনন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দেন সামির বাবা শফি আহমেদ। বন্ধুদের থেকে ঋণ করে 12 লাখ টাকা বিনিয়োগ করেছিলেন ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালিতে। লাভের লাভ তো কিছুই হয়নি, বরং ই-ভ্যালি থেকে পাওনা টাকা ফেরত না পেয়ে আত্মহত্যাকে সমাধান মনে করেছিলেন সামি। এমন অভিযোগ ছেলেহারা এ বাবার। ই-ভ্যালি রাসেল ভাই তাকে 2টা চেক দেয়। একটা চেক হলো 3,50,000, আরেকটা চেক 8,50,000। তার 2 দিন পরে ই-ভ্যালি রাসেল ভাই যখন অ্যারেস্ট হয় তখন আমার ছেলে বলে, আব্বু আমি তো শেষ। আমি বললাম, আব্বু কী হয়েছে? কব আমার 12 লাখ টাকার চেক, আমি তো এই টাকা পাবো না। আচ্ছা আমি বলছি, আব্বু দেখো কি হয়। তখন ছেলে বলে যে, আব্বু আমি সুদের উপরে এই টাকাগুলো নিছি, তোমাদেরকে বলি নাই। বছরের পর বছর ই-ভ্যালির কাছ থেকে পাওয়া টাকা না পেয়ে এভাবেই হতাশাগ্রস্ত অসংখ্য মানুষ। পাওনাদারদের থেকে বাঁচতে অনেকে আবার পাড়ি জমিয়েছেন বিদেশে। নিজের স্বদেশ ছেড়ে প্রবাসে আসতে হবে কখনো আমি কল্পনা করিনি। আজকে আমি প্রবাসী, তার প্রধান কারণ হচ্ছে আমার উপর অর্পিত যেই এখন বর্তমানে যে দেনাগুলা আছে সেগুলা শোধ করতে আমি দেশে থেকে সক্ষম হইতাম না। সেই দেনার উপর দেনা করে এখন আমি হয়তোবা এই প্রবাস জীবন পার করতেছি দেনা পরিশোধ করার উদ্দেশ্যে। এদিকে ভোক্তা অধিকারে ই-ভ্যালির বিরুদ্ধে 6,500 অভিযোগ জমা পড়লেও মাত্র 250 জনের টাকা ফেরত দিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠানটি। অবশ্য অনেকে পাননি পাওনা পুরো টাকা। ই-ভ্যালির সিইও মোহাম্মদ রাসেল গত মে মাস থেকে গ্রাহকদের দেনা পরিশোধের কথা বললেও অভিযোগ উঠেছে কেবলমাত্র যারা মামলা করেছে তারাই ফেরত পাচ্ছে পাওনা টাকা। টিআইবি বলছে গ্রাহকদের সর্বশান্ত করা ই-ভ্যালির মতো প্রতিষ্ঠানগুলোর কুটচাল নিয়ন্ত্রণ জরুরি। কিন্তু এটার মধ্যে যে আইনি কাঠামো সেখানে দুর্বলতার কারণে যে অবস্থা সৃষ্টি হয়েছিল, যার ফলে গত বেশ কয়েক বছর যাবৎ এই যে বিভিন্ন প্রতারণার যে কাহিনী উত্থাপিত হয়েছে সেটি কিন্তু কর্তৃপক্ষ জানেন। তার উপর ভিত্তি করে কোনো কার্যকর পদক্ষেপ যেহেতু একদিক থেকে আইনি কাঠামোকে আরও পর্যাপ্ত সুদৃঢ় করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়নি, অন্যদিক থেকে যতটুকু আইনি সক্ষমতা আছে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা আছে সেটাকে ব্যবহার করে যারা এই অনিয়মগুলো করেছিলেন, প্রতারণাগুলোর সাথে যারা জড়িত ছিল, বাস্তবে কোনো দৃষ্টান্তমূলক জবাবদিহিতা নিশ্চিত করা যায়নি। সেই কারণে কিন্তু আবার নতুন এরকম একই ধরনের ব্যবসা বা একই রকমের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি একের পর এক, এবং সেটা আবার বিভিন্ন নতুন অভিনব কায়দায় হচ্ছে, যার কারণটাই হচ্ছে যে এটাকে প্রতিরোধ করার জন্য কার্যকর পদক্ষেপ গৃহীত হয়। কাজের দায় আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তো অবশ্যই নিতে হবে। নতুন উদ্যমে চলার পরও বন্ধ হয়নি ই-ভ্যালির প্রতারণা। পণ্যের অর্ডার নিয়ে কুরিয়ার চার্জ কেটে সে পণ্য অনেক সময় ডেলিভারি পান না গ্রাহক। আবার কুরিয়ার চার্জ ফেরত দেওয়ার কথা থাকলেও সে টাকাও ফেরত দেন না তারা। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। পাহাড়ি ঢল আর বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় অবনতি হয়েছে কুড়িগ্রাম এবং জামালপুরের বন্যা পরিস্থিতি। এতে চরম ভোগান্তিতে পড়েছে লাখো মানুষ। এদিকে পানি নামতে শুরু করলেও ভোগান্তি কমেনি সুনামগঞ্জ, ফেনী, রাঙামাটি, মৌলভীবাজার ও লালমনিরহাটের মানুষের। সহকর্মীদের তথ্যচিত্রে শুভশ্রী রায়ের প্রতিবেদন। স্ত্রী সন্তান নিয়ে ভাসমান নৌকায় দিন কাটছে বানভাসী মানুষের। দিনের পর দিন অনাহার অর্থাহারে থাকতে হচ্ছে তাদের।
5 দিন ধরে এই চিত্র কুড়িগ্রামের নদী তীরবর্তী নির্মাঞ্চলের। বসতবাড়ি তলিয়ে যাওয়ায় কেউ বাঁশের মাচা, কেউ বা নৌকা ও কলাগাছের ভেলায় আশ্রয় নিয়েছেন। পানির কারণে স্কুলে যেতে পারতেছি না, পড়াশোনা বন্ধ, বাড়িতেও পড়তে পারতেছি না, পাকশাক নাই, খাওয়া দাওয়া নাই, থাকা, আমরা এভাবে আর কি চলতেছি। শুক্রবার ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে বিপদসীমার 78 সেন্টিমিটার, নুনখাও পয়েন্টে 72 এবং হাতিয়া পয়েন্টে 80 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতির অবনতি হয় পানিবন্দী কুড়িগ্রামের অন্তত 41টি ইউনিয়নের 2 শতাধিক গ্রাম। গাইবান্ধায় টানা কয়েকদিনের বৃষ্টিতে বেড়েছে তিস্তা, ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতা নদীর পানি। নদীগর্ভে বিলীন হয়ে গেছে কাপাসিয়া ইউনিয়নের কেরানীচরে 200টি পরিবারের ঘরবাড়ি সহ একটি প্রাথমিক বিদ্যালয়। বন্ধ ঘোষণা করা হয়েছে সদরসহ চরাঞ্চল ও নিম্নাঞ্চলের 63টি প্রাথমিক বিদ্যালয়। একই দশা জামালপুরে। উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণে যমুনার পানি বেড়ে প্লাবিত 3 উপজেলার 14টি ইউনিয়নের নিম্নাঞ্চল। বসতবাড়ি তলিয়ে যাওয়ার পাশাপাশি পানির নিচে আমন বীজতলা, পাট ও মৌসুমি ফসলের ক্ষেত এবং কাঁচা পাকা সড়ক। শুক্রবার যমুনা নদীর বাহাদুর পয়েন্টে পানি বেড়ে বিপদসীমা 93 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পার উড়ি একটা করে কিনে নিয়ে যেতে আসি, এজেন্ট মিলে সব কিছু আমরা বেড়তে আসি, ঘরেতে বারবার বেড়তে আসি না। আমাদের বাড়ি ঘরেও পানি উঠছে, রাস্তাঘাটেও পানি উঠছে, এই কারণে আমরা লেখাপড়া করতে পারতেছি না। ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ঘরবাড়ি, ফসলি জমি সহ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক গ্রামীণ সড়ক। পানিতে ভেসে গেছে শত শত পুকুর ও মাছের ঘের। যেগুলা ক্ষয়ক্ষতি হয়েছে এগুলা মনে করেন বাড়িঘরে আস্তে আস্তে ফিরতেছে, তারা বাড়িঘরের দিকে নজর দিতেছে। কোনো সরকারি কোনো লোকে আসে নাই, আমাদেরকে একটু দেখবে বা আইবে এই ধরনের কোনো একটা লোকে আসে নাই। মৌলভীবাজারে রাজনগর ও সদর উপজেলার কুশিয়ারা নদীর পাড়ে অন্তত 20টি গ্রামে বন্যার পানি কমছে। তবে কুলাউড়া, জুড়ি ও বড়লেখায় বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ দুপুরে আরো যা থাকছে। কোপা আমেরিকায় টাই ব্রেকারে ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা আবারও অতি মানব লিসান্দ্রো মার্টিনেজ। দর্শক, বন্যা পরিস্থিতির খবরাখবর জানবো। এই মুহূর্তে জামালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, বন্যার পানি বিপদসীমার কত সেন্টিমিটার উপরে, আপনি সে বিষয়ে জানাবেন। জামালপুরে কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু যে বন্যার পরিস্থিতি সেটি কিন্তু অবনতি হচ্ছে। মঙ্গলবার থেকে পানি বৃদ্ধি পেলেও আজকে কিন্তু গত 24 ঘন্টায় 36 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে পানি কিন্তু এখন বিপদসীমার 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই নিয়ে কিন্তু জনজীবন এক ধরনের বিপর্যস্ত। আমি আরেকটু বলতে চাই, জামালপুরের দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও যে মাদারগঞ্জের 3টি উপজেলা প্রায় 20টি ইউনিয়নের 50,000 মানুষ কিন্তু এখন পানিবন্দী অবস্থায় রয়েছে। ইতিমধ্যেই 50টির বেশি কিন্তু স্কুল কিন্তু বন্ধ হয়ে গেছে। এছাড়াও বিভিন্ন যে রাস্তাঘাট রয়েছে, জামালপুরের দেওয়ানগঞ্জের চিকাজানি ইউনিয়নের একটি রাস্তা, এছাড়াও জামালপুর থেকে দেওয়ানগঞ্জ হয়ে রাজীবপুর রৌমারী যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু এখন প্রধান সড়কটি কিন্তু এই যে বন্যার যে পানির স্রোত সেই স্রোতে কিন্তু ভেসে গেছে, যার কারণে কিন্তু যাতায়াত করতে পারছে না এই এলাকার লোকজন। সবকিছু মিলিয়ে এই জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে 170 মেট্রিক টন চাল ও যে শুকনা খাবার সেটি কিন্তু বানবাসীদের জন্য বরাদ্দ করা হয়েছে। কিন্তু আমরা যখন বানবাসীদের কাছে গিয়েছি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে কোনো ধরনের সহায়তা বা সহযোগিতা ব্যক্তিগতভাবে বা সরকারের পক্ষ থেকে কিন্তু তাদেরকে করছে না। এই বানবাসী মানুষরা কিন্তু এখন খুবই কষ্টের মধ্যে রয়েছে। এর মধ্যে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। গোখাদ্যের অভাব সবচেয়ে বেশি বিপাকে পড়েছে সেই বানবাসী এলাকার শিশু ও যারা বৃদ্ধরা রয়েছেন তারা। ইতিমধ্যেই জামালপুরের দেওয়ানগঞ্জের চিকাজানি ইউনিয়নের প্রায় 3 শতাধিক পরিবার কিন্তু আশ্রয়ন প্রকল্পে অবস্থান করছেন। এই ছিল আমার কাছে লিনিয়া সর্বশেষ তথ্য জামালপুরের বন্যা পরিস্থিতি নিয়ে। লিনিয়া। মেহেদি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, জামালপুরের বন্যা পরিস্থিতি জানছিলাম সহকর্মী মেহেদি হাসানের কাছ থেকে। দর্শক, লালমনিরহাটে স্বল্প মেয়াদী বন্যার পর 3 দফা তিস্তার পানি বেড়ে আবারও কমেছে। নদীর পানি ধারণ ক্ষমতা কমে যাওয়ায় দ্রুত প্লাবিত হয় নিম্নাঞ্চল। ভাঙনের কারণে ভোগান্তির শিকার হয় তিস্তাপাড়ের মানুষ।
এই বিষয়ে আমরা জানবো। লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, তিস্তার বর্তমান চিত্র আমাদেরকে জানাবেন, আর নদী তীরের মানুষের ভোগান্তি নিরসনে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? লিনিয়া, ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি লালমনিরহাট সদর উপজেলার কালমাটি এলাকায়, এবং এই কালমাটি এলাকায় কিন্তু সকালে এসে আমি খোঁজ নিয়ে দেখেছি যে এই এলাকার যে তিস্তা নদী তীরবর্তী বাসিন্দারা রয়েছেন, এই এলাকার পার্শ্ববর্তী যে বাসিন্দারা রয়েছেন কুটিরপাড় এলাকা এবং হরিণচর এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু গত কয়েকদিন ধরে নদীর পানি হ্রাস এবং বৃদ্ধির কারণে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। এই ভাঙ্গন প্রতিরোধে কি ব্যবস্থা নিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছিল। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা পানি উন্নয়ন বোর্ড পক্ষ থেকে মাটি এবং বালি ভর্তি করে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করছেন। এছাড়া কিন্তু লালমনিরহাটের আদিতমারি উপজেলার গোবর্ধন, গরিবুল্লাপাড়া সহ লালমনিরহাটের বেশ কয়েকটি পয়েন্টে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক সম্প্রতি ভাঙ্গনপ্রবণ এলাকাগুলো পরিদর্শন করেছেন এবং তিনি নদী তীরবর্তী বাসিন্দাদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন। আসলে সেই আশ্বস্ত করলেও কিন্তু যে বাস্তবতা কিন্তু কিছুটা ভিন্ন রয়েছে। আসলে এ পর্যন্ত সকল পয়েন্টে কিন্তু জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করতে আমরা দেখিনি, তবে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে 2-1টি পয়েন্টে পানি উন্নয়ন বোর্ড তাদের সাধ্যমতো চেষ্টা করছেন। আর একটি বিষয় জানাতে চাই, এবছর কিন্তু তিস্তার পানি এ পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি। তিস্তার পানি বিপদসীমা অতিক্রম না করলেও কিন্তু গত 18 থেকে 22 জুন পর্যন্ত স্বল্পমেয়াদী একটি বন্যা হয়েছিল। সেই বন্যার ভোগান্তি কাটিয়ে উঠতে না উঠতেই কিন্তু আবারও গত 15 দিনে তিস্তার পানি 3 বার হ্রাস এবং বৃদ্ধি পাওয়ার ঘটনা ঘটল। এবং আজকে পানি উন্নয়ন বোর্ড আবহাওয়ার বরাত দিয়ে আমাদেরকে জানিয়েছেন এবং আগামী 24 ঘন্টায় লালমনিরহাট সহ আশপাশের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। যদি ভারী বৃষ্টিপাত লালমনিরহাট সহ আশপাশের এলাকাগুলোতে হয় এবং উজানে যদি ভারী বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে কিন্তু তিস্তার পানি আবারও বাড়তে পারে। এবং তিস্তার পানি যদি বাড়ে তাহলে নতুন করে কিন্তু তিস্তার দুই তীরে যে বাম এবং ডান তীরে বাসিন্দারা রয়েছেন তারা নতুন করে ভোগান্তির মধ্যে পড়বে। এছাড়া এই ভোগান্তি যারা পড়ছে নদী তীরবর্তী বাসিন্দারা একটি দাবি জানিয়েছেন, সেটি হচ্ছে এই তিস্তার স্থায়ী সমাধান হিসেবে, অর্থাৎ নদী খনন অথবা মহাপরিকল্পনা যে প্রতিশ্রুতি রয়েছে সেটি যাতে দ্রুত বাস্তবায়ন করার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়, সেই জন্য কিন্তু তারা দাবি জানিয়েছেন। এই ছিল লালমনিরহাট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। লিনিয়া। জামাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, তিস্তার বর্তমান চিত্র সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী জামাল বাদশা। টানা বৃষ্টিতে নড়াইলের পৌর এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, এই যে টানা বৃষ্টি ঝরেছে কিছুদিন, জলাবদ্ধতায় জনগণের ভোগান্তি কেমন দেখছেন এই বিষয়ে জানাবেন। জি, ধন্যবাদ লিনিয়া। যেমনটি বলছিলেন, নড়াইল পৌরসভার একটি মডেল পৌরসভা হলেও নড়াইল পৌরসভার যে 6 নং ওয়ার্ড রয়েছে এটি বাদুলিডাঙ্গা এবং কুড়িগ্রাম নিয়ে মূলত এই ওয়ার্ডটি গঠিত রয়েছে। এই কুড়িগ্রাম ওয়ার্ডেই মূলত সবচেয়ে বেশি জলাবদ্ধতা আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি। আমরা প্রায় বছরের 7 থেকে 8 মাসই দেখা যায় যে এই জায়গাটিতে সবচেয়ে বেশি জলাবদ্ধতায় দেখা যায়। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এটি কিন্তু পাশেই নড়াইলের প্রধান যে বাণিজ্যিক কেন্দ্র রূপগঞ্জ বাজার, তার সেই সড়কটিতেই আসলে এই অবস্থা, যাতায়াতের যে বিকল্প সড়ক রয়েছে এখানে আসলে এই অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন যাবৎ পড়ে থাকলে আসলে পৌর কর্তৃপক্ষ বিভিন্ন সময় বিভিন্ন সংস্কারের আশ্বাস দিলেও আসলে সেরকমের কাজের কাজ কিছুই হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। এবং এখানকার যারা ব্যবসায়ী আছে তারা বলছেন যে আসলে সড়কের এই অবস্থা হয়ে থাকলে আসলে মানুষজন বা আমাদের যারা খরিদ্দার রয়েছে তারা এখানে আসা যাওয়া করতে না পারার কারণে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্যেরও আসলে খুব খারাপ অবস্থায় রয়েছে। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলছি, তারা জানিয়েছেন যে আসলে এই অবস্থায় যদি থাকে, বর্তমান সময়ে যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ এখনো শুরু হয়নি বললেই চলে, তার আগেই আমাদের এই সড়কটি আসলে এই অবস্থায় রয়েছে দীর্ঘদিন। পৌর কর্তৃপক্ষের কাছে আমরা বিভিন্ন সময় গিয়েছি, তাদেরকে কাছ থেকে এটার একটা সমাধান চেষ্টা করেছে, কিন্তু তারা আসলে কোনো ধরনের শুধু আশ্বাসই দিয়েছেন, কিন্তু তাদের কিছুই হয়নি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এই বিষয়ে কথা বলে এখানকার বাসিন্দাদের সঙ্গে আমরা আসলে জানতে চাইবো আসলে এটা আসলে কতদিন এই অবস্থায় পড়ে আছে, একটু যদি জানাতেন। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম নান্নু। আমি এই 6 নম্বর ওয়ার্ডের আমি একজন বাসিন্দা। এই আমাদের রাস্তাটা দীর্ঘ 2 বছর ধরে এরকম পানিবদ্ধতা অবস্থা পড়ে আছে। পৌর কর্তৃপক্ষকে বারবার করে আমরা রিমান্ডিং করেছি, কিন্তু কোনোদিন এই পর্যন্ত কোনো কার্যকারী পদক্ষেপ পৌরসভা নেয়নি, যার কারণে আমাদের এখানে এই অঞ্চলের লোকজনের কি ভোগান্তি। এখানে একটা মেইন রোডের সাথে বাইপাস সড়ক, এই সড়কে প্রতিদিন নিয়ত হাজার হাজার লোক যাতায়াত করে, কিন্তু সেই সব লোকজন যে কি বেহাল অবস্থার মধ্যে যাতায়াত করতেছে তা পৌরসভা কর্তৃপক্ষ বারবার আসে, কিন্তু কোনো আশ্বাস দিয়ে যান
কিন্তু কোনোদিন এ পর্যন্ত কোনো ভালো কার্যকারী পদক্ষেপ নেন নাই। এর জন্য আমরা আসলে এখানকার মানুষগুলো কিন্তু আসলে খুবই ক্ষুব্ধ, কারণ এই দীর্ঘদিন যাবত এই অবস্থায় পড়ে থাকলেও কিন্তু কোন রকমের সমাধান না হয় কিন্তু খুব ক্ষুব্ধ পৌর কর্তৃপক্ষের উপর। আমরা কিন্তু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি, তারা কিন্তু জানিয়েছেন যে তারা এই শহরের যে 4 লেনের একটি কাজ চলতেছে, এই কাজের কারণেই মূলত এই সমস্যাটা হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা একজন ব্যবসায়ীর সঙ্গে একটু কথা বলতে চাইবো যে আসলে তাদের কি অবস্থা এখানকার। আমি মোহাম্মদ আসাদ আলী, আমি দীর্ঘ। শরীফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, টানা বৃষ্টিতে নড়াইলের পৌর এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শরীফুল। শাকসবজির উচ্চ মূল্যে নাজেহাল সাধারণ মানুষ। পটল, ঢেঁড়স সহ সব ধরনের সবজির দাম চড়া। কাঁচা মরিচের দাম বেড়ে ছুঁই ছুঁই করছে 300 টাকা। সাপ্তাহিক ছুটির দিনে পণ্যের দাম শুনে ক্ষুব্ধ ক্রেতারা। তবে কিছুটা কমেছে মুরগির দাম। বিস্তারিত ফজলা আদিত্য রিপোর্টে। দীর্ঘদিন ধরে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের উচ্চ মূল্যে দিশেহারা সীমিত আয়ের মানুষ। এতে নতুন করে যোগ হয়েছে শাকসবজি। বৃষ্টিতে সরবরাহ কমে যাওয়ার অজুহাতে বাড়ছে দাম। রাজধানীর কারওয়ান বাজারে সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই ভিড় করছেন ক্রেতারা। তবে দাম শুনে ভিমড়ি খাওয়ার জোগাড় সবার। রাতারাতি কয়েক গুণ বেড়েছে সবজির দাম। পটল, ঢেঁড়স 50 থেকে 80, বেগুন, করলা 120, টমেটো 200 টাকায় বিক্রি হচ্ছে। আর কাঁচামরিচের দাম বেড়ে আবারও ছুঁই ছুঁই করছে 300। আয় কইরা ব্যয় আয় থাকে না, আর কিছু থাকবে মানুষ খাওয়ারই তো, খাওয়ার টাকাই তো হয় না, আয় থাকবে কোথা থেকে? গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজির দাম বেশি। গত 2-3 দিন বৃষ্টির কারণে কিন্তু অনেকগুলো সবজি নষ্ট হয়েছে। নষ্ট হওয়ার কারণে দামটা একটু বেশি। প্রত্যেকটা মার্কেটে কারণ বাজার থেকে 20 টাকা 30 টাকা করে বেড়ে যাচ্ছে। আমার যেটা মনে হয় এখানে সিন্ডিকেট কাজ করতেছে, এবং আমরা যারা সাধারণ জনগণ তাদের জন্য এটা আসলে খুবই টাফ। হয়তো কেউ ম্যানেজ করতে পারছে, হয়তো কেউ ম্যানেজ করতে পারতেছে না। কিছুটা স্বস্তি ফিরেছে আমিষের বাজারে। ব্রয়লার মুরগি 170, সোনালিকা 320 এবং দেশি মুরগি 620 টাকায় কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন পোল্ট্রি খাদ্যের দাম কমায় নিম্নমুখী মুরগির বাজার। ব্রয়লার আগে ছিল 200-220, এখন চলে 170। আর দেশিটা আগে ছিল 700 টাকা, এখন চলে 620 টাকা। বাজার নিয়ে আসছি যে হিসাব করে তাতে ডবল টাকা দিয়ে বাজার কিনলাম আজকে, সেটাই আমি বলছি। প্রতিটা জিনিসের দাম বেশি। বর্তমানে মুরগির দামটা খুব কম আছে। এবং পাকিস্তানি মুরগি বিক্রি করতেছি 300 টাকা, ব্রয়লার মুরগি বিক্রি করতেছি 160 থেকে 170 টাকা, দেশি মুরগি 650 টাকা। সব মুরগির দাম কম। সচেতনতামূলক পোস্টে অনেক কথা বলে থাকি, কিন্তু আসলে সেটার কোনো সুরাহা হয় না। মাঝে মাঝে মনে হয় যে একটা অভিভাবকহীন রাষ্ট্রে আছি আসলে। নিত্যপণ্যের উচ্চমূল্য নিয়ন্ত্রণে কঠোরভাবে বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছে ক্রেতারা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। রাসেলস ভাইপার আতঙ্কে সারা দেশে নির্বিচারে মারা হচ্ছে সব ধরনের সাপ। সাভারের বেদেপল্লির প্রবীণ সাপুরেরা জানান, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে দেখেছেন চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার। ছোবলে ক্ষিপ্রতার কারণে সব সময় সতর্ক থাকেন তারা। এই সাপ নিয়ে আতঙ্কে জেলেরাও। আর বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি এই সাপে কাটার কিছু তথ্য পাওয়া গেলেও তা আতঙ্ক ছড়ানোর মতো নয়। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। বর্ষায় টৈটুম্বুর বংশী নদী, বুক চিরে চলছে ইঞ্জিন নৌকা। তবে বেদেদের সারি বাঁধা ভাসমান নৌকার উপস্থিতি নেই আগের মতো। দূরের উত্তরণ সিটিতে আবাস হয়েছে ভূমিহীন বেদেদের। সন্ধ্যা নামার আগে ভরা নদীতে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছেন সুখচান রাজবংশী ও ভাগ্যধন রাজবংশী। বংশ পরম্পরায় মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন তারা। এতদিন দিনরাতে অনেকটা নির্ভয়ে জাল ফেললেও সোশ্যাল মিডিয়ায় তৈরি হওয়া রাসেলস ভাইপার আতঙ্কের ছাপ পড়েছে তাদের মধ্যেও। রাসেল ভাইপার নাকি সাপ, এই সাপ আমরা দেখি নাই, কিন্তু আমরা সবাই এটার থেকে ভয়ভীতির ভিতরে আছি। হাফ কাল হাফ তাইনে এই আমরা দেখছি, আমরা এগুলোই দেখছি। এরপরও জীবিকার তাগিদে নদীতে নামছেন তারা। মাইটা ধরা সাপ এগুলো আসতো, কিন্তু বিষাদর সাপ পানিতে থাকে না। একইভাবে বেদেপাড়ার বিকেলের আড্ডায় আলোচনার বিষয় চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার। বয়োজ্যেষ্ঠ সফরুদ্দিন সর্দার জানান, সাপ যত বিষধর হোক কৌশলে ধরতে পারেন তারা। তবে চন্দ্রবোড়া নিয়ে কোনো ঝুঁকি নিতেন না। ওই বন্যাকালে ওই সরে সরে থাকে বেশি, আমাদের এলাকায় নাই দাদা এই সাপটা। আমরা এগুলো ধরিও না ভাই, আমরা 2-1টা রাখি, খেলা দেখাবার লেগে রাখতাম আগে অন্য সাপ। একসময় দেশে বিলুপ্ত প্রায় ধারণা করা হতো এই সাপকে। তবে সাভারের নামাবাজার এলাকায় সাপুরের বাক্সে দেখা মিলল রাসেলস ভাইপারের।
স্থলে বসবাস করা বিষধর 10টি সাপের তালিকায় নেই চন্দ্রবড়া বা রাসেলস ভাইপার। গায়ের রং, চারিত্রিক বৈশিষ্ট্য আর ক্ষিপ্রতার কারণেই বেশি ভয় মানুষের। অন্য সব সাপ মানুষের উপস্থিতি দেখলেই দ্রুত পালিয়ে যায় বা হিস হিস শব্দ করে, কিন্তু চন্দ্রবড়া না পালিয়ে ভয়ে কুণ্ডুলি পাকিয়ে বসে। খুব কাছে না গেলে তীরে এসে কামড়ায় না অলস প্রকৃতির এই সাপটি। বিশেষজ্ঞরা বলছেন বিলুপ্তপ্রায় এ সাপ ফিরে আসা পরিবেশের জন্য ইতিবাচক, তবে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানান তারা। কৃষকও এখন মাঠে যেতে ভয় পাচ্ছেন এই চন্দ্রবড়া সাপের কারণে, কিন্তু এটি তো আগেও যেমন ছিল এখনও তেমনই আছে। তো যার ফলে এটি আসলে এই ভয়ের কারণে যদি আমাদের ফসল উৎপাদন কমে যায়, সেটিও তো আমাদের জন্য ক্ষতিকর কারণ হয়। অনেক সময় ভয় পেলে পেঁচিয়ে থাকে, তো সেই পেঁচিয়ে থাকে যখন, তখন কেউ যদি অসতর্কতাবশত সেই সাপের গায়ে পা দেয় তাহলে সে দংশন করতে পারে। দেশে 100-র বেশি সাপ থাকলেও স্থলের 16 থেকে 17টি মানুষের জন্য কিছুটা বিপজ্জনক। এ অবস্থায় নির্বিচারে সাপ মারা পরিবেশের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে বলেই সতর্ক করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।